এবারে আমরা আলোচনা করব তৃতীয় ভূপ্রকৃতি সম্পর্কে, সমভূমি বা প্লেইনস। কাকে বলবো সমভূমি? এই জাতীয় ভূমিরূপের গড় উচ্চতা 300 মিটারের কম। উপরিভাগ সমতল বা মৃদু তরঙ্গায়িত, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত এবং সমতল ক্ষেত্র। উপকূলীয় অঞ্চলে গড়ে ওঠে, স্থলভাগের অভ্যন্তরে গড়ে ওঠে। এই অঞ্চল বা সমভূমি অঞ্চল ভূপৃষ্ঠের অধিকাংশ অঞ্চল জুড়ে অবস্থিত। উৎপত্তি অনুসারে পৃথিবীর সকল সমভূমিকে কতগুলি ভাগে ভাগ করা যায়? ক্ষয়ের ফলে গঠিত সমভূমি, ভূগাঠনিক সমভূমি, সঞ্চয়জাত সমভূমি। ক্ষয়ের ফলে গঠিত সমভূমিকে আবার ভাগ করা যায় হিমবাহের দ্বারা ক্ষয়প্রাপ্ত সমভূমি, সমপ্রায় ভূমি, পেডিমেন্ট সমভূমি, কার্স্ট সমভূমি এবং তরঙ্গ কর্তিত সমভূমি ভাগে। ভূগাঠনিক সমভূমিগুলি হলো উন্নত সমভূমি, অবনত সমভূমি এবং গঠনগত সমভূমি। আর সঞ্চয়জাত সমভূমিগুলি হলো হিমবাহ দ্বারা গঠিত সমভূমি, নদীর পলি দ্বারা গঠিত সমভূমি, হ্রদ সমভূমি, লাভা সমভূমি, উপকূলীয় সমভূমি, বাজাদা সমভূমি এবং লোয়েস সমভূমি। পলি গঠিত সমভূমিগুলি আবার কতগুলি ভাগে বিভক্ত: পাদদেশীয় সমভূমি, পলি গঠিত সমভূমি, প্লাবন সমভূমি এবং বদ্বীপ সৃষ্ট সমভূমি। ভূগাঠনিক সমভূমি বা স্ট্রাকচারাল প্লেন। ভূ আলোড়নের ফলে ভূত্বকের কোনো অংশ উঠে গিয়ে বা বসে গিয়ে সমভূমির আকার ধারণ করলে তাকে স্ট্রাকচারাল প্লেন বা ভূগাঠনিক সমভূমি বলে। এটি দুই প্রকার: উন্নত সমভূমি, ভূ আন্দোলনে কোনো নিচু অংশ বা সমুদ্র উপকূলের অগভীর অংশ উঁচু হয়ে গিয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে বলা হয় উন্নত সমভূমি। উদাহরণ: রাশিয়ার স্টেপ অঞ্চল, ভারতের পূর্ব উপকূল। আর দ্বিতীয়টি হলো অবনত সমভূমি। ভূ আন্দোলনে বিস্তীর্ণ অংশ বসে গিয়ে সমভূমির আকার নিলে তাকে বলা হয় অবনত সমভূমি। উদাহরণ হিসেবে রাশিয়ার ক্যাসপিয়ান সাগরের তীরবর্তী তুরানের নিম্নভূমি এবং পশ্চিম ভারতীয় উপকূল অবনত সমভূমির উদাহরণ। গঠনগত সমভূমি। ভূত্বকের শিলাস্তর যেখানে সমান্তরালে বিন্যস্ত, আপনা থেকেই তা সমভূমিতে পরিণত হয়। উদাহরণ হিসেবে বলা যায় রাশিয়ার উচ্চভূমি। প্রাচীনকালে সমুদ্রে নিমজ্জিত সাইবেরিয়ার বিশাল অঞ্চল ভূ আলোড়নের মাধ্যমে অবিকৃত অবস্থায় উন্নত হয়ে সমভূমিতে পরিণত হয়েছে। ক্ষয়জাত সমভূমি বা ইরোশনাল প্লেন। বায়ু, হিমবাহ, নদী ইত্যাদি শক্তি উঁচু ভূমিকে ক্ষয় করে সমভূমিতে পরিণত করে। জলধারা বা নদীর কাজের ফলে দীর্ঘদিন ধরে কোনো উঁচু ভূমিভাগ ক্ষয় পেয়ে উচ্চতা হারিয়ে মৃদু ঢালযুক্ত বা ঈষৎ ঢেউ খেলানো ভূমিতে পরিণত হলে তাকে বলা হয় সমপ্রায় ভূমি বা তরঙ্গায়িত সমভূমি অথবা পেনি প্লেন। এই জাতীয় সমপ্রায় ভূমিতে এক বিশেষ ধরনের ছোট ছোট পাহাড়ের টিলা দেখা যায়। নদী প্রবাহের দ্বারা যখন কঠিন শিলা অবশিষ্ট হিসেবে থেকে যায় তখন এদের দ্বারা গঠিত উঁচু অংশকে বলা হয়ে থাকে মোনাডনক। সুতরাং পেনিপ্লেনের একটি বৈশিষ্ট্য হলো মোনাডনকের উপস্থিতি। উদাহরণ হিসেবে বলা যায় জয়চণ্ডী পাহাড়, শুশুনিয়া পাহাড় ইত্যাদি। একইভাবে উচ্চ অক্ষাংশে দীর্ঘকাল ধরে উচ্চভূমি হিমবাহ দ্বারা ক্ষয়ের মাধ্যমে সমভূমিতে পরিণত হয়। উদাহরণ হিসেবে বলা যায় কানাডিয়ান শিল, সাইবেরিয়ান শিল ইত্যাদি। আবার মরুভূমি এবং মরুপ্রায় অঞ্চলে পর্বতের পাদদেশে বায়ু এবং জলধারার মিলিত ক্ষয়কাজের ফলে যে সমতল শিলাময় ভূমি সৃষ্টি হয় তাকেই বলা হয় পেডিমেন্ট সমভূমি বা পেডিপ্লেন।
এই পেডিমেন্ট সমভূমির একটি বৈশিষ্ট্য হলো ইনসেলবার্জের উপস্থিতি। এই সমভূমিতে বায়ু এবং জলধারার ক্ষয়কে প্রতিরোধ করে কঠিন শিলা যে অনুচ্চ টিলা গঠন করে তাকেই বলা হয় ইনসেলবার্জ। পেডিমেন্ট সমভূমির চিত্র দেয়া হয়েছে। উপকূল বরাবর সমুদ্র তরঙ্গের আঘাতে ক্ষয়ের ফলে যে সমভূমির সৃষ্টি হয় তাকে বলা হয় তরঙ্গ কর্তিত সমভূমি। ভারতের পশ্চিম উপকূল, নরওয়ে উপকূলে এই প্রকার তরঙ্গ কর্তিত সমভূমি দেখা যায়। চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবীভবনের মাধ্যমে সমগ্র অঞ্চল একসময় সমভূমিতে পরিণত হয়। একে বলা হয় কার্স্ট সমভূমি। এই সমভূমিতে ক্ষয় প্রতিরোধ করে যে সমস্ত অনুচ্চ টিলা থেকে যায় তাদেরকে বলা হয় কার্স্ট টাওয়ার। সুতরাং কার্স্ট টাওয়ার কার্স্ট সমভূমির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সঞ্চয়জাত সমভূমি বা ডিপোজিশনাল প্লেনস সাধারণত পলি সঞ্চয়ের দ্বারাই বেশিরভাগ সমভূমি গঠিত হয়। নদী বা জলধারার মাধ্যমে উচ্চভূমি ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়জাত পদার্থ নদীর জলপ্রবাহের সাথে সাথে বাহিত হয়। বাহিত হয়ে এই সমস্ত পদার্থ অন্য স্থানে সঞ্চিত হয়। এইভাবে নিচু অংশ পলি জমা এবং পলি ভরাটের দ্বারা ক্রমাগত উঁচু হয়ে সমভূমি গঠন করতে পারে। এই জাতীয় সমভূমিকেই বলা হয় পলি সঞ্চয়ের ফলে গঠিত সমভূমি বা পলি গঠিত সমভূমি। এই প্রকার সমভূমি চার প্রকারের: পাদদেশীয় সমভূমি, প্লাবন সমভূমি, নদী পলি গঠিত সমভূমি এবং বদ্বীপ সমভূমি। পর্বতের পাদদেশে বোল্ডার, নুড়ি, বালি, পলি সঞ্চিত হয়ে যে বিশেষ ধরনের সমভূমি গঠন করে তাকে বলা হয় পলি গঠিত পাদদেশীয় সমভূমি। এখানে নদীর প্রবাহের সাথে সাথে ক্ষয়জাত পদার্থ ক্রমাগত পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে এবং নদীর অগভীর অংশ যেখানে সমুদ্রের সাথে নদী মিলিত হচ্ছে বা নিচু অংশ সেখানে এই বাহিত পদার্থ ক্রমাগত ভরাট হয়ে নদীতে সমভূমি সৃষ্টি হয়ে থাকে। এটি পলিগঠিত পাদদেশীয় সমভূমির একটি চিত্র। এইভাবে পর্বত পাদদেশে যেখানে পর্বতের ঢাল হঠাৎ কমে যায় সেখানে নদীর বোঝা বহনের ক্ষমতা হ্রাস পাওয়ায় নদীর সাথে বাহিত পদার্থসমূহ ক্রমাগত সঞ্চিত হতে থাকে এবং ধীরে ধীরে বিস্তার লাভ করে যখন পাখার মতো আকার ধারণ করে তখন তাকে বলা হয় পলল ব্যাজনী। এটি এক প্রকার সঞ্চয়জাত সমভূমির উদাহরণ। পলিগঠিত প্লাবন সমভূমি। নদীতে বর্ষার সময় উদ্বৃত্ত জলরাশি সাধারণভাবে মধ্যপ্রবাহের শেষ ভাগে বা নিম্ন প্রবাহে অগভীর নদীখাত ধারণ করতে না পারায় নদীর দুই কূল ছাপিয়ে বন্যার সৃষ্টি হয়। বন্যার জল সরে গেলে পার্শ্ববর্তী ভূমিভাগ পলির আস্তরণে ঢাকা পড়ে যায় এবং কালক্রমে পলিগঠিত প্লাবন সমভূমি গঠন করে। বন্যার জল সরে গেলে জলের সাথে বয়ে আসা পলি ক্রমাগত থিতিয়ে পড়তে থাকে। এইভাবে বারংবার বন্যা হলে পলি থিতিয়ে নদীর দুই পাড়ে আস্তে আস্তে সামান্য উঁচু হয়ে যায়। একেই বলা হয় স্বাভাবিক বাঁধ বা লিভি এবং স্বাভাবিক বাঁধের পিছনে যে সমভূমি তৈরি হয় তাকেই বলা হয় প্লাবন সমভূমি। উদাহরণ হিসেবে বলা যায় অসমের ব্রহ্মপুত্র সমভূমি, নীলনদ সমভূমি ইত্যাদি। পলি গঠিত বদ্বীপ সমভূমি। নদী যেখানে সমুদ্রে মেশে অর্থাৎ মোহনা সেখানে পলিরাশি সঞ্চিত হয়ে মাত্রাহীন বা গ্রিক অক্ষর ডেল্টার মতো যে ভূমি সৃষ্টি করে তাকেই বলা হয় বদ্বীপ সমভূমি। মোহনায় নদীর বেগ খুব কম থাকে বলে নদীগর্ভ পলি দ্বারা ভরাট হয়ে এই জাতীয় সমভূমি তৈরি হয়। উদাহরণ হিসেবে বলা যায় গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ সমভূমি, মিসিসিপি বদ্বীপ প্রভৃতি। হ্রদ সমভূমি। নুড়ি, পলি, বালি প্রভৃতি দ্বারা কোন হ্রদ ভরাট হয়ে সমভূমি সৃষ্টি হতে পারে। উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রেট বেসিন এবং পশ্চিমবঙ্গের তাল, বরেন্দ্রভূমি ইত্যাদি।
উপকূলীয় সমভূমি সমুদ্র তরঙ্গের কাজে সৃষ্ট পলি এবং নদীবাহিত পলি দীর্ঘকাল ধরে উপকূল বরাবর অগভীর অংশকে ভরাট করে এবং পরে সমুদ্রতল থেকে ওপরে উঠে সমভূমিতে পরিণত হয়। উদাহরণ হিসেবে বলা যায় ভারতের পূর্ব উপকূলের সমভূমি। হিমবাহ সমভূমি হিমবাহ বাহিত নুড়ি, কাকর, বালি, কাদা যাদের একত্রে মোরেন বলে সঞ্চিত হয়ে এই সমভূমি সৃষ্টি হয়। হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্টি হয় বহির্বিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন। কানাডা, নরওয়ে প্রভৃতি দেশে হিমবাহ সমভূমি দেখা যায়। লোয়েস সমভূমি মরুভূমির সূক্ষ্ম পলি এবং বালিকণাকে বলা হয় লোয়েস। এই সকল পদার্থ মরুভূমি থেকে প্রবল হাওয়ায় অন্য স্থানে উড়ে গিয়ে কোনো নিচু অংশে সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি তৈরি করে। চীনের হুয়াংহো অববাহিকায় গোবি মরুভূমি থেকে লোয়েস উড়ে এসে লোয়েস সমভূমি সৃষ্টি করেছে। তাহলে এই আলোচনা থেকে সমভূমির কি গুরুত্ব জানা যায়। প্রাচীন নদী তীরবর্তী সভ্যতাগুলির কেন্দ্র ছিল এই সমভূমি। সমতল ভূমি বলে কৃষিকাজের উপযোগী। একাধিক নদীর সমাবেশের ফলে প্রয়োজনীয় জলের অভাব ঘটে না। উন্নত যোগাযোগ ব্যবস্থা সহজে গড়ে তোলা যায়। শিল্প স্থাপনে সুবিধা হয়। এই সমস্ত সুবিধার কারণে সমভূমি অঞ্চলে জনবসতি গড়ে উঠেছে।